ওয়েলকাম ব্যাক। আবারও ফিরে আসলাম আমাদের ভীতিকতা ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং ভালো তো থাকতেই হবে, কারণ আজকে আপনাদের মাঝে আমরা নিয়ে এসেছি একটি ভয়ঙ্কর ঘটনা এবং এই ঘটনাটি থাকছে আজকে অ্যাম্বুলেন্সের লাশবাহী গাড়ির একটি ভয়ঙ্কর ঘটনা। এবং এই ঘটনা একটি ইমেল আকারে আমাদেরকে দিয়েছেন, যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। লিসেনার্স, আজকে এরকমই একটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের মাঝে আমরা শুরু করতে যাব। শুরু করার আগে আপনারা যারা যারা এখনও আমাদের ঘটনা শুনেন এবং আমাদের সঙ্গে থাকেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও, তারা অবশ্যই তাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভীতিকতার সঙ্গেই থাকুন। এখানে সত্য ভয়ের ঘটনা নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো প্রিয় লিসেনার্স, আর দেরি নয়, ইমেলে যেভাবে লেখা আছে আমরা ঠিক সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। চলুন এবার আমাদের মূল ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম প্রিয় ইমন ভাই, আশা করছি আপনি অনেক অনেক ভালো আছেন এবং ভালো তো থাকতেই হবে, কেননা আজকে আপনার এক ছোটো ভাই, আমার নাম সিফাত, আমি একটি ঘটনা আপনাকে লিখে পাঠিয়েছি। আমার এই ঘটনাটি শতভাগ সত্য এবং এই ঘটনাটি ঘটেছে আমার নিজের সঙ্গেই। তো আমি এই ঘটনাটি নিজের হাতেই লিখেছি, একটি ইমেল স্টোরি। ইমেলটি লিখতে আমার অনেক জায়গায় অনেক ভুল হয়েছে, ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন এবার আমার এই ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি যখন আমার সঙ্গে ঘটে তখনকার সময় ছিল 2013 সাল। এই 2013 সালের মধ্যে আমি একটি চাকরি করতাম, যেটা আমার বাড়ির পাশ দিয়ে একটি কোম্পানি ছিল, যে কোম্পানিটা দুধের কোম্পানি ছিল। আর এই দুধের কোম্পানিটা অনেক অনেক দোকানে সেল করতে হতো, আর সেখানেই আমি একটা সেলম্যানের দায়িত্বে একটি চাকরি আমি নিয়েছিলাম। তো ওখানে আমি দোকানে দোকানে অর্ডার কাটতাম এবং অর্ডার কাটার পর দিন যারা ডেলিভারি দিত মাল, তো তারা ওখানে গিয়ে তারা ডেলিভারি দিয়ে আসতো। তো ওখান থেকে আমার কোনো সমস্যা হয়নি, তবে এমন একটি ঘোর অন্ধকারের দিন চলে আসে। সেই দিনটির কথা মনে হলে আমার চোখ বেয়ে এখনও অশ্রু ঝরে পড়ে। এই দিনটি ছিল শুক্রবার রাত প্রায় 9টা বেজে গেল। আমাদের কোম্পানিটা স্বাভাবিকভাবে যেটা করতো, 6টা কি 7টার সময় আমাদেরকে ছুটি দিয়ে দিত। তো মাঝে মাঝে যদি কোনো দিন আমাদের দরকার পড়তো বা কোনো হিসাব নিকাশ, তো শুক্রবারে কিন্তু আমাদের যে কাজকর্ম এটা কিন্তু থাকতো বন্ধ। তো বন্ধ থাকাতে কিন্তু সারাদিন আমি বাড়িতেই ঘোরাফেরা করছিলাম। তো রাত্রিবেলা হঠাৎই আমাদের ম্যানেজার ফোন দিয়ে বলল যে একটি হিসাবে নাকি গন্ডগোল হয়েছে, তো ওখানে আমার যেতে হবে। তো আমাদের বাড়ি থেকে হিসাবের যে আমাদের কোম্পানি যেটা রয়েছে সেখানে যেতে আমার প্রায় 20 কি 25 মিনিটের মতো সময় লাগে। তো আমার একটা বাড়িতে সাইকেল ছিল, ওই সাইকেলটা দিয়ে আমি প্রায় 7-8 মিনিটের মতো পথ অতিক্রম করে আমি চলে যেতে পারি। তো আমি যখন আমার কোম্পানিতে যাই ম্যানেজারের কাছে, যে ম্যানেজার আমাকে খবর পাঠালো বাড়িতে যে আমাকে যেতে হবে, তো আমি কিন্তু সরাসরি ঘর থেকেই বের হয়ে পড়ি। ঘর থেকে বের হয়ে আমি কোম্পানিতে চলে আসি এবং কোম্পানিতে অনেক রকমের হিসাব নিকাশ করলাম এবং পুরো সপ্তাহের যে হিসাবটা ছিল সেটা হিসাব করার পর আমার ম্যানেজার আমাকে ওনার কাছ থেকে ছাড়লেন। তখন দেখি ঘড়িতে চেয়ে 9টার উপরে বাজে। তখন আমার খুব ভয় লাগছিল, কেননা আমাদের যে এলাকাটা, সেই এলাকাটা মধুপুর নাম। এই মধুপুর গ্রামের যে আশপাশের অবস্থানগুলো, এটা কিন্তু এখনও অনেক ঘন ঝোপঝাড়ে পরিণত হয়ে আছে। তো তখনকার সময় কিন্তু আরও বেশি ঘন ঝোপঝাড় ছিল। তো অ্যাম্বুলেন্স যে যেটা গাড়ি আর কি, যেটা লাশ বহন করে থাকে আর কি, সেই লাশবাহী গাড়িকে নিয়েই কিন্তু আমার উক্ত ঘটনার একটি ভয়ঙ্কর সম্মুখীন হওয়া। আর তখনকার সময়, যেটা আমি 2013 সালের কথা বলছিলাম, সে সময়ের আবহাওয়াটা ছিল শীতের হালকা হালকা অনুভূতি। যখন কুয়াশা হালকা করে পড়তো, পুরোটা আবছা করে চলে যেত পুরো আশপাশ আর কি, তখন হালকা হালকা ঝাপসা দেখা যেত অনেক কিছুই। তো রাত 9টার পর কিন্তু আমাদের এই মধুপুর গ্রামে মানুষজন আসা যাওয়া করে না। তখনকার সময়ের কথা, তো কারেন্টও ছিল না আমাদের গ্রামে। আর কারেন্ট না থাকায় কিন্তু মানুষজন এসে নামাজ পড়তেন এবং পরবর্তীতে ঘুমিয়ে যেতেন। আর আমি তখন সাইকেল নিয়ে আমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি।
তখনই সাইকেল আমি আস্তে আস্তে করে পেডেল পাড়া দিচ্ছিলাম এবং যাচ্ছিলাম। ঠিক তখনই দেখতে পারি আমার সামনে দিয়ে এক বৃদ্ধ লোক, তিনি হাতে একটি সিগারেট জ্বালিয়ে খাচ্ছেন এবং এত জোরে জোরে হাঁটছেন। ওনার হাঁটার এই অস্বাভাবিক কাণ্ডভঙ্গি দেখে আমার বেশ অবাক লাগলো। আর ঠিক তখনই আমি দেখতে পারি ওই বৃদ্ধ লোকটা একটা ঝোপের ভিতরে গিয়ে আড়াল হয়ে পড়ে। আর আমি ওখানে ওনাকে দেখার জন্যই ঝোপের ভিতরে সাইকেলটা দাঁড় করাই। সাইকেলটা দাঁড় করানোর পরই আমার সঙ্গে ঘটে একটি বিরল কাহিনী। আমি সাইকেলটা দাঁড় করিয়ে যখন আমি সাইকেল থেকে পাটা মাটিতে রাখলাম, তখনই আমি দেখতে পারি আমি একটি বিশাল দেহি একটি রাস্তার মধ্যে আমি চলে এসেছি। কিন্তু এই রাস্তাটা আমি কোনোদিন দেখিনি এবং কোনোদিন চিনিও নি রাস্তাটি। আমার এই গ্রামের ভেতরে যদি এরকম কোনো রাস্তা থাকতো, আর যেহেতু আমি একটা সেলম্যান ছিলাম, আর সেলম্যানের দায়িত্ব কিন্তু পুরো গ্রাম ঘুরে তারপর সেলম্যানের দায়িত্ব পালন করা, আর আমার চোখে এতদিনে কিন্তু এরকম রাস্তা আমাদের গ্রামে পড়েনি। যদিও 50, 60, 70 কিলোমিটারের ভিতরে কিন্তু আমি এরকম রাস্তা আমি দেখিনি। তো এই রাস্তা দেখেই কিন্তু আমার মাথাটা একটা ঘোরান খেলো। আমার মাথা ঘুরছে এবং ভাবছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ব্যাপার, আমি এখানে চলে আসলাম কি করে। আমার সাইকেলটাকে শক্ত করে ধরে আমি ভাবলাম এখান থেকে জোরে চলে যেতে হবে। সাইকেলে উঠেই যখন আমি আবার প্যাডেল পাড়া দিব, তখনই দেখতে পারি আমার পেছন থেকে একটি লাইটের আলো ঝমকা ঝমকা করে আমার দিকে বয়ে আসছে। খুব দূর থেকে দেখে মনে হচ্ছে এটি একটি অ্যাম্বুলেন্সের লাইট ঝমকাচ্ছে। কিন্তু আমাদের এই গ্রামে এত রাতে অ্যাম্বুলেন্স আসবে এটা তো আমার জানা ছিল না, আর এরকম তো হয় না। আমাদের গ্রামে কিন্তু সচরাচর অ্যাম্বুলেন্স নিয়ে আসা হতো না। মানুষের যদি কোনো রকমের বিপদ বা মানুষের কোনো অসুস্থতা যদি হতো, তাহলে তাদেরকে ভ্যান গাড়ি করে বা অন্য কোনো বাহন দিয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হতো, কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে আসা হতো না। আর অ্যাম্বুলেন্স যদি নিয়ে আসা হতো তাহলে এটা অন্য কোনো ক্ষেত্রে নিয়ে আসা হতো। তো অ্যাম্বুলেন্স দেখে আমার বেশ অবাক লাগলো মনে। আর তখনই অ্যাম্বুলেন্স দেখার জন্য একটা মনে স্বাদ জাগে, কারণ আমাদের বাড়ি ছিল হাসপাতাল থেকে অনেক অনেক দূরে। আমাদের বাড়ি থেকে হাসপাতাল মনে হয় যুগের পর যুগ চলে গেলেও আমাদের তখনকার সময় আর কি যাওয়া হতো না, যদি কেউ বড় রকমের অসুস্থতা বা অসুস্থ না হতেন। তো অ্যাম্বুলেন্সের ঝলকা আলো দেখেই কিন্তু আমি ওখানে দাঁড়িয়ে পড়ি। সাইকেলে প্যাডেল পাড়াটাও আমি বন্ধ করে দিই। অ্যাম্বুলেন্স আসছে খুব ধীর গতিতে এবং তার হেডলাইটটা হালকা হালকা করে উকি দিচ্ছে আমার দিকে। লাইটের আলোটা ছিল বেশ লাল বর্ণের, তবে এটা একটা ঘোলাটে লাল ছিল, দেখে বেশ বিস্ময়কর এবং রাস্তাটা যেন ঘোলাটে করে দিচ্ছে তার আলোতে। আমি তখন সাইকেলটা এক পাশে নিয়ে দাঁড়িয়ে পড়ি এবং অ্যাম্বুলেন্সের দিকে হাঁ করে তাকিয়ে থাকি। হঠাৎই দেখতে পারি অ্যাম্বুলেন্সটা আমার 20 কদম সামনে দাঁড়িয়েছে। ওখানে একটা পুকুর ছিল, যেই পুকুরটার পাশে একটি নর্দমা ছিল। ওই নর্দমার পাশেই কিন্তু অ্যাম্বুলেন্সটি এসে দাঁড়ায়। আমি ভাবলাম হয়তো এখানে কোনো লাশ নিয়ে যাচ্ছে বা কোনো অসুস্থ রোগীকে এখান দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি এইটা দেখার জন্য সাইকেলটা প্যাডেল পাড়া দিই অ্যাম্বুলেন্সের দিকে। অ্যাম্বুলেন্সের দিকে আমি খুব জোর গতিতে সাইকেল চালিয়ে চলে যাই এবং যখনই আমি অ্যাম্বুলেন্সের সামনে যাই, তখনই আমার নাকে একটি অদ্ভুত রকমের বিশ্রী এবং পচা একটি ঘ্রাণ ভেসে আসে, যে ঘ্রাণটি আমি আমার জীবনে কোনো দিন পাইনি শুনতে। আর আমার নাকে এরকম ঘ্রাণ কিন্তু কোনো দিন আমি অনুভব করতে পারিনি, আর এখনও এটা আমি অনুভব করতে পারি না। আর এরকম ঘ্রাণ আমার নাকে এখনও পড়ে না। এই গন্ধটা যখন আমার নাকে আসে, তখনই আমার মাথাটা একটা ঘুরান খেয়ে পড়ে এবং তখনই আমি হুট করে অ্যাম্বুলেন্সের দিকে তাকালাম। তখন তাকিয়ে দেখতে পারি অ্যাম্বুলেন্সের মানে জানালা যে ছিল, ছোট জানালা, ওই জানালার পাশ দিয়ে একটি মহিলার হাত বেরিয়ে আছে।
মহিলাটির হাত থেকে রক্তের ফোঁটা টপ টপ করে রাস্তায় পড়ছে। রাস্তাটা ছিল মাটির। এই মহিলার হাত থেকে রক্ত পড়া দেখে আমার বেশ ভয় লাগলো। যদিও চাঁদের আলো ছিল, তারপর অ্যাম্বুলেন্সের লাইটের কিছুটা আলো ছিল, সেই আলোতে আমি দেখতে পারছিলাম এই অবস্থা। তো আমি এই অবস্থা দেখে ভাবলাম হয়তো অ্যাম্বুলেন্সের রুগী হতে পারে এটা। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে এই খবরটা বলার জন্য সাইকেলটা ঘুরিয়ে যখনই ড্রাইভিং সিটের দিকে আমি সাইকেলটাকে নিয়ে আসি আমি সহ, তখন দেখতে পারি অ্যাম্বুলেন্সের ড্রাইভিং সিটে একজন বসে আছে, কিন্তু এটা কোনো মানুষ নয়, এটা একটি মরদেহওয়ালা কঙ্কাল। যেই কঙ্কালটা স্টিয়ারিং ধরে আছে, তার হাত দুটো স্টিয়ারিংয়ে ধরে আছে এবং সে ড্রাইভিং সিটে বসে আছে। তার এই কঙ্কাল আকৃতির দেহটার চোখ দিয়ে লাল বর্ণের আগুনের লুক্কা যেন বয়ে যাচ্ছে। এক ঝলক দেখার পর আমি সাইকেলটা হাত থেকে ফেলে দিয়ে এক লাফ দিয়ে পেছনে চলে আসি। ঠিক তখনই দেখতে পারি অ্যাম্বুলেন্স আবারও খুব জোর গতিতে স্টার্ট নিয়েছে এবং স্টার্ট দেওয়ার পরপরই অ্যাম্বুলেন্সটি আস্তে আস্তে করে আমার সামনে থেকে চলে যাওয়ার জন্য ক্রমাগত রওনা হলো। ঠিক তখনই দেখতে পারলাম অ্যাম্বুলেন্সের পেছনের যে কভারটা ছিল সেই কভারটা খুলে গিয়েছে এবং সেই কভার থেকে এই মহিলাটি রাস্তায় পড়ে গিয়েছে। মহিলাটিকে রাস্তায় পড়ে যেতে দেখে আমি আরও ভয় পেলাম এবং ভাবলাম এটা কোনো স্বাভাবিক কিছু নয়, এখানে নিশ্চয়ই কোনো ভুতুড়ে অর্থাৎ কোনো ভয়ঙ্কর কিছু উপস্থিতি আছে, না হলে এরকম ঘটনা আমার সঙ্গে ঘটতো না। ঠিক তখনই আমি ওই মহিলাটিকে বুক ভরা সাহস নিয়ে দেখতে যাই। সাইকেলটা ওখানেই পড়ে আছে রাস্তার এক পাশে। আমার থরুথরু শরীরটা কাঁপুনি নিয়ে যখনই মহিলাটির দিকে যাই এবং গিয়ে যখন মহিলাটির চুলগুলো আমি হাত দিয়ে উপরে উঠাই, ঠিক তখনই দেখতে পারি মহিলাটির মাথায় চুল ছিল ঠিকই, কিন্তু মহিলাটির মুখে কোনো মাংসপেশি নেই এবং তার পুরো দেহটা যেন কঙ্কাল আকৃতির। সেই অবস্থা দেখে আমার গাটা শিহরণ দিয়ে উঠল এবং ওখান থেকে আমি উঠে পড়ি। আশপাশ দিয়ে খোঁজাখুঁজির চেষ্টা করছিলাম, কিন্তু কোনো প্রকারের মানুষও আমি দেখতে পারছিলাম না। এই মহিলাটির এই অবস্থা দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে এগুলো অন্য কোনো জগতের প্রাণী বা অন্য কোনো জগতের কোনো বিশেষ প্রজাতি। তখনই আমার এক দাদুর কথা মনে হয়, যিনি বলেছেন এই রাস্তার কথা, যে আমাদের এই গ্রামে এমনও রাস্তা রয়েছে যে রাস্তাগুলো দিয়ে অনেক খারাপ জিন, পিশাচ এবং অন্য প্রজাতির প্রাণীরা ঘোরাফেরা করে। সেই কথা মনে হতেই আমার আরও ভয়ে শিহরণ দিয়ে উঠল শরীরটা। ঠিক তখনই আমি দেখতে পারি অ্যাম্বুলেন্সটা আবারও খুব দূর থেকে একটা ড্রাইভ লয়েছে। এখন আমাদের দিকে আবারও অ্যাম্বুলেন্সটা ক্রমাগত আসছে। আমি তখন অ্যাম্বুলেন্সটাকে হাঁ করে তাকিয়ে দেখতে লাগলাম এবং ভয়ে আমার শরীরটা থরথর ভাব। ঠিক তখনই আমি দেখতে পারি অ্যাম্বুলেন্সটা কিছুক্ষণ এসেই সে খুব জোর গতিতে আমার দিকে চলে এসেছে এবং ওই মহিলাটির উপরে অ্যাম্বুলেন্সের চাকা তুলে দিয়েছে। অ্যাম্বুলেন্সের চাকা তোলার সঙ্গে সঙ্গে আমি শুনতে পারি মহিলাটি বিকট স্বরে একটি আওয়াজ করেছে এবং সেই আওয়াজ এতটা জোর প্রবণ হয়েছে যেটা আমার মাথায় ধরার মতো না। আমি তখন আরও একটি জিনিস লক্ষ্য করতে পারি, যেটা অ্যাম্বুলেন্সের জানালা দিয়ে সেই মহিলাটির হাতটা যেটা আমি দেখেছিলাম সেই সময়, যে রক্ত ছুঁই ছুঁই করে পড়ছে, সেই রক্তওয়ালা হাতটা এখনও জানালা দিয়ে ঝুলে আছে। দেখে আরও বিস্ময়কর হলাম এবং কিছুক্ষণ পরে দেখতে পারি মহিলাটির উপরে চাকা তুলে দিয়ে কিছুক্ষণ সামনে এগিয়ে খানিকক্ষণের মধ্যেই সে অ্যাম্বুলেন্সটা আবার দাঁড় করালো। তখন আমি সেই সময় দেখতে পারি যে অ্যাম্বুলেন্সের পেছন থেকে এক পানির মতো জলস্রোত যেন রাস্তার মধ্যে এক ছাপ ফেলে চলে গিয়েছে
অ্যাম্বুলেন্সের পেছনের লাইটের আলো এবং চাঁদের আলোতে আমি যতটুকু দেখতে পেয়েছি সেটা কোনো পানির দাগ নয়, এটি একটি মারাত্মক রক্তের দাগ। এটা কি রক্তের দাগ নাকি অন্য কিছু সেটা আমি বিশ্বাস বা বোঝার জন্য আমি এটাকে হাতে নেই। তখন হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি নাকের কাছে নিয়ে আসতেই আমি ঘ্রাণ অনুভব করতে পারি এটা একটা বাজে এবং বিশ্রী রক্ত, পচা রক্তের যেই গন্ধটা আসে। সাধারণভাবে আমরা যে কুরবানি করে থাকি সেই কুরবানির পর যে রক্ত পচার এক মারাত্মক ঘ্রাণ আসে সেই গন্ধটাই আমি আমার নাকে অনুভূত করতে পারি। আমি ছোটোবেলা থেকেই রক্ত দেখলে আমার মাথা ঘুরে যেত এবং রক্তের যে প্রভাব এটা আমি সহ্য করতে পারতাম না। রক্তের এই মারাত্মক গাহিম করা ঘ্রাণটা আমি যখন অনুভব করি তখনই আমার মাথা এক হোঁচট গেল এবং মাথা ঘুরিয়ে যেন আমি এখন পরে যাই। ঠিক তখনই আমি দেখতে পারি আমার পেছনে যে মহিলাটি রাস্তায় পড়েছিল, যার উপর দিয়ে অ্যাম্বুলেন্সের চাকা তোলা হয়েছিল, সেই মহিলাটি আমার পেছনে দাঁড়িয়ে। তখন আর মাথা কোনো কাজ করছে না, সরাসরি পুরো শরীর থরথর করে কাঁপনি শুরু করে দিয়েছে। এতটা কাঁপতেছিলাম যে আমার এটা বলে এখন বোঝানো সম্ভব হচ্ছে না। আর ঠিক তখনই আমি দেখতে পারি একদল মানুষের সমাগম হয়েছে, যেটা এলাকার দক্ষিণ পাশ দিয়ে আসছে। এখানে একটা চোর ধরা পড়েছিল, সেই চোরটাকেই ধরার জন্য এই মানুষগুলো বেরিয়েছিল। তাদের চিৎকার চেঁচামেচি শোনার পর এই অ্যাম্বুলেন্সটা দেখতে পারি ক্রমাগত একচোট করে টান শুরু করে দেয় এবং টান দিয়ে সে এখান থেকে গায়েব হয়ে যায় কিছুক্ষণ এগিয়েই। আর ঠিক তখনই দেখতে পারি ওখান দিয়ে কয়েকজন যুবক বয়সের মানুষ যাচ্ছে, কিন্তু ওই মানুষগুলো কোথা থেকে এসেছে এবং এই মানুষগুলো কারা সেটা আমি আর বুঝতে পারিনি। এই রাস্তা দিয়ে এরকম মানুষের সমাগম আমি কোনোদিন দেখিনি। তবে এখানে যারা যারা মানুষ ছিল তাদেরকেও কিন্তু আমি কোনোদিন দেখিনি এবং চিনিও না। আমাকে দেখে তারা পাশ কেটে চোর খোঁজার উদ্দেশ্যে তারা রওনা হয়ে পড়ে, কিন্তু আমার হাতে থাকা সাইকেল দেখে তারা বুঝতে পারে আমি একজন স্বাভাবিক ভালো মানুষ। দেখে ওরা চলে যায়, আমাকে কিছু জিজ্ঞেসও করেনি। তাদের হাঁটা দেখে আমার বেশ ভয়ানক লাগলো। সবার পরনে ছিল একটি করে সাদা কাপড় এবং একটি করে পাজামা। মনে হচ্ছে তারা কোনো নামাজ পড়ে বাড়িতে এসেছে বা কোনো দলগোত্রের একটি শাখা, যারা একরকম পোশাক পরে তারা হাঁটা চলা করে আর কি। তো তারা কি আদতেও কোনো মানুষ ছিল নাকি অন্য কোনো প্রজাতির প্রাণী ছিল তারা? তো আমি এটা প্রথমত আর পাত্তা দেইনি। যখন আমি দেখতে পারি অ্যাম্বুলেন্স তো এখান থেকে গায়েব হয়ে গিয়েছে, ওই মহিলাটিও এখান থেকে গায়েব হয়ে গিয়েছে, ওখানে থাকা যুবক লোকগুলো আমার পিছন দিকে চলে গিয়েছে, তারা এখন একদম ফাঁকা হয়ে গিয়েছে, ভয়ের সব মাত্রাই এখন চলে গিয়েছে। তো লিসেনার, কী ভাবছেন ঘটনা কি এখানেই শেষ? না, ঘটনা যে আরও অনেক কিছু ঘটার বাকি। শুনতে থাকুন, বুঝতে পারবেন। আশা করি আপনারা আজকের ঘটনার শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমাদের ভীতিকতাকে সাবস্ক্রাইব করুন। তো আমি যখন দেখতে পারি যে ওরা চলে গিয়েছে, এখন পুরো জায়গাটা একদম স্তব্ধ হয়ে গিয়েছে, তখন মনে একটু সাহস জন্মায় এবং আশপাশে ভালো করে দেখার চেষ্টা করি আশপাশে কোনো সাইনবোর্ড আছে কি না, কোনো লেখা, কোনো কাগজপত্র বা কোনো দোকানপাট, এসব আমি কিছু দেখতে পাই না। শুধু একটি বড় রকমের রাস্তা এবং এই রাস্তার আশপাশ দিয়ে দূর দূরান্তে ছোটো ছোটো কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে। তো আমি এখানে চিনি না কিছু, কাকে গিয়ে কী জিজ্ঞেস করবে তো রাত করে, যদি মানুষ উল্টাপাল্টা মনে করে আরও অন্য কিছু বকা বাদ্য বা গালিগালাজ করে, তার জন্য আমি আর যাইনি। তো আমি ভাবলাম যে আমি এখন সাইকেলটা নিয়ে সামনের দিকে এগোই, যদি কোনো রাস্তার মোড় বা কোনো দিক নির্দেশনা পাই তাহলে না হয় যাওয়া যাবে। তো আমি এইটা ভেবে সাইকেলটা হাতে নিয়ে আবারও চড়ে বসি এবং প্যাডেল পাড়া শুরু করি। তখন আমি দেখতে পারি সামনে একটি ছোট্ট মোমবাতির আলো জ্বলছে এবং দেখে মনে হচ্ছে ওখানে 3-4 রাস্তার মোড় হয়তো অবস্থিত আছে। তো আমি ওখানে
এটা দেখার পর আমি খুব জোরে সাইকেল চালাই এবং সাইকেল দিয়ে আমি মোড়ে চলে যাই। মোড়ে গিয়ে দেখতে পারি এখানে একটি বড় রকমের মোমবাতি জ্বালানো আছে এবং তার ঠিক পাশে একটি মুরগি পোড়া এবং তার সঙ্গে কিছু বিরিয়ানি এবং তার সঙ্গে অনেক রকমের গরুর মাংস, মুরগির মাংস এবং অনেক কিছু খাবারের আইটেম একটি কলা পাতার উপরে বিছিয়ে দিয়েছে কোনো এক ব্যক্তি। দেখে মনে হলো গ্রাম্য ভাষায় যেটা ভোগ দেয়। আমরা জানি যে গ্রামের মধ্যে যদি কোনো রকমের কবিরাজি তান্ত্রিক বা কোনো কবিরাজি ওষুধপত্র ব্যবহৃত হয়, তাহলে কবিরাজরা যেটা বলেন যে ভোগ দেওয়ার জন্য, যেমন এটা এই গরুর মাংস, তারপর মুরগি, এগুলো দিয়ে 3 রাস্তা কি 4 রাস্তার মোড়ে ভোগ দিতে হয়। তো এটা আমরা গ্রামে যারা যারা বসবাস করি তারা অনেকেই কিন্তু এই ঘটনাটা জানি যে কবিরাজরা এরকম কাজকর্ম করে থাকে খারাপ জিনগুলোকে ছাড়ানোর জন্য বা ভালো কিছু করানোর জন্য। তো এইটা দেখার পর কিন্তু আমার মনে পড়ে যায় যে এগুলো ভোগ এবং হয়তো কোনো মানুষ এখানে দিয়ে গিয়েছে। কিন্তু এটা কি কোনো সাধারণ মানুষে দিয়ে গিয়েছে নাকি অন্য কিছু? আমি তখন যেটা ভুল করি সেটা হচ্ছে ওই ভোগগুলোর উপরে কিন্তু আমি একটা হাত দিয়ে ফেলি। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মানে আমি হাত দিয়েছিলাম কিন্তু ভোগটা দেখার জন্য। হাত যখনই আমি বিরিয়ানির উপরে দিলাম তখনই মাটির নিচটা একটা কাঁপুনি দিয়ে উঠলো, মনে হলো ভূমিকম্পের এক প্রভাব আমাকে ছুঁয়ে গেল। ঠিক তখনই দেখতে পারি পেছনে একটা হাত রাখা হয়েছে আমার ঘাড়ের উপরে। হাতটা এমন শক্তভাবে আমার ঘাড়ে চেপে ধরেছে, আমি উঠতেও পারছি না, নাড়াচাড়াও করতে পারছি না এবং আমি যে হাতটা ভোগের উপর দিয়েছি সেটা দেখে আমি হাতটা আমার দিকে নিয়েও আসতে পারছি না। মনে হচ্ছে আমার শরীরটা একদম এখন জমে গিয়েছে, বরফে যেভাবে আটকে যায় সেভাবে হয়তো আমার শরীরটা এখন আটকে গিয়েছে। তখন খুব জোর করছিলাম আমার মনের সঙ্গে যে এখান থেকে ওঠার জন্য। ঠিক তখনই আবারও অনুভব করতে পারি সেই বিশ্রী রক্তের ঘ্রাণটা আমার নাকে আবারও ভেসে আসছে। তবে এটা এখন আর কোথাও থেকে নয়, এটা আমার ঘাড়ের উপরে রাখা হাতটা থেকেই এই বিশ্রী ঘ্রাণটা, রক্তমাখা গা হিম করা ঘ্রাণটা আমার নাকে আবারও এসেছে। এইটা যখন আমি অনুভব করতে পারি এবং তখন আমি যেটা বুঝতে পারি, বোঝার পরপরই ওখানে আমি জ্ঞান হারিয়ে ফেলি এবং এতটা রক্তের ঘ্রাণ পাওয়ার পর আমি ঘ্রাণ হারাবো এটা স্বাভাবিক, যেহেতু আমি রক্তে দেখলে আমার মাথা ঘুরে যেত। তো আমি কিন্তু জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হারিয়ে ফেলার পর এখানে কি হয়েছে এই আধা ঘন্টার ভেতরে এটা আমার জানার বাইরে। আধা ঘন্টা পর আমি শুনতে পারি আশপাশে কেমন জানি ঘোল মিটিংয়ের মতো একটি ভয়ঙ্কর আওয়াজ আমার কানে ভেসে আসছে। তখন আমার চোখটা আবারও খুলে যায়। চোখ খোলার পর দেখতে পারি আমি যেখানে জ্ঞান হারিয়ে পড়েছিলাম সেখানেই পড়ে আছি। তবে এখন এই পরিবেশটা বেশ অন্যরকম হয়ে গিয়েছে। আমি তখন দেখেছিলাম এখানে একটি রাস্তার মোড়ে একটি মোমবাতি ছিল, এখানে একটি ভোগ ছিল, যেই ভোগের মধ্যে ছিল গরুর মাংস, বিরিয়ানি এবং মুরগির মাংস এবং আরও অন্য রকমের আইটেম ছিল। কিন্তু জ্ঞান ফেরার পর দেখতে পারি আশপাশে অনেক অনেক মানুষের সমাগম হয়েছে। না, এদেরকে মানুষ বললে ঠিক হবে না, এগুলো অন্য প্রজাতির প্রাণী এখানে সৃষ্টি হয়েছে, যেই প্রাণীগুলোকে আমি আমার জীবনে কখনো দেখিনি। এরা দেখতে বেশ মানুষের মতো, কালো কাপড় পরিহিত এবং এদের চুলগুলো বেশ উস্কো খুস্কো মাটিতে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে এবং তাদের হাতের নখগুলো দেখা যাচ্ছে স্পষ্ট, খুব বড় বড় চাঁদের ফসফটা আলোতে। দেখে আমার মুখ থেকে চিৎকার দেওয়ার জন্য আমি উতলা হয়, কিন্তু গলা দিয়ে কোনো রকমের আওয়াজ কিন্তু আমি বের করতে পারিনি। আর ওখানেই কিন্তু আমি ওখানে পড়ে থাকি। আর আমার পড়ে থাকাটা ওখানে কয়েকজন
প্রাণী আকৃতির মানুষ আমাকে হয়তো দেখছে এবং আমার আশপাশ দিয়ে ঘুরছে, আমি এটা অনুভব করতে পারি। মনের ভিতরে সাহস জমা করে নিয়ে আমি ওখানে ঘুমানোর বান ধরে শুয়ে থাকি, তারা যাতে মনে করে আমি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছি। খানিকক্ষণ পরই আমি দেখতে পারি একটা হাত এসে আমার পায়ের উপরে পড়েছে এবং সেই হাতটা আমাকে ক্রমাগত টান শুরু করে দিয়েছে। ওই হাতটা এতটা ধারালো ছিল এবং এতটা বিশ্রী ছিল, যেটা আমার পায়ে ধরার পর আমি অনুভব করতে পারি আমার পাটা একদম ভিজে গিয়েছে এবং পাটা মনে হচ্ছে কেটে গিয়েছে। কাটা কাটা দাগ, যেভাবে যদি শরীরে এসে বিঁধে যায় বা শরীরে আঘাত করে, এরকম একটি আঘাত আমার পায়ের মধ্যে হয়েছে। আঘাতটা যখন আমি পাই তখন আমি একটা চিৎকার দিয়ে উঠি, আর সেই চিৎকার দেওয়ার পরপরই আমি দেখতে পারি যে আমার আশপাশে যত অবয়ব ছিল এবং ওখানে যে আমার পাটা ধরে যে টান ছিল, তারা সহ সবাই এখান থেকে নিমিষের ভিতরে উধাও হয়ে গিয়েছে। তাদের এই অস্বাভাবিক উধাও হওয়া দেখে আমার শরীর আরও থরুথরে তরু করে কাঁপতেছিল। আমার পুরোটা শরীর কাঁপনিওয়ালা শরীরটাকে নিয়ে আমি আস্তে আস্তে করে উঠে দাঁড়াই। উঠে দাঁড়ানোর পর আমার মনে হচ্ছে আমি এখন এক কদম পাও আর এগোতে পারবো না, এখানেই পড়ে থাকতে হবে এবং এখানে পরে থেকেই আমার আজকের রাতটা কাটিয়ে দিতে হবে, কেননা শরীরে এক ফুটা আমি শক্তি পাচ্ছিলাম না। ঠিক তখনই আমার চোখ যায় আমার পায়ের দিকে, পায়ের গোড়ালি যেখানে থাকে ওখানে দিকে আমার চোখ যায়। দেখতে পারি আমার পাটা ভীষণভাবে কেটে গিয়েছে এবং কাটা কাটা দাগওয়ালা যুক্ত বর্ণ আমার পায়ের মধ্যে এক বিশ্রীভাবে আঘাত করে চলে গিয়েছে। আর সেখান থেকে বেরিয়ে আসছে সেই গাহিম করা দুর্গন্ধওয়ালা রক্ত, সেটি আমার নাকে ভেসে আসছে। বেশ বাজে একটি পরিস্থিতি। আমি তখন আশপাশে খোঁজাখুঁজির চেষ্টা করছি কোনো পুকুর বা কোনো ঘাট পাই কিনা, কিন্তু কোনো পুকুর এবং কোনো ঘাট নেই। যেহেতু এটি একটি অচেনা জায়গা এবং এই রাস্তা আমি আমার জীবনে কখনো দেখিনি, তো ভাবতে ভাবতে আমি হঠাৎই এক অরণ্যে হারিয়ে যাই। আমি তখন আবারও সেন্সলেস হয়ে যাই। তখনই আমি স্বপ্নে দেখেছিলাম যে আমার সামনে কয়েকটা ছায়ামূর্তি মানব উদয় হয়েছে এবং তারা এসে বলছে যে এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, আমরা এখানে বিচরণ করব, আমাদের রাতটাকে নষ্ট করে দিও না, এখান থেকে চলে যাও, না হলে তোমার খুব ক্ষতি করে ফেলবো। সেটা স্বপ্ন ছিল কিনা সামনাসামনি এসে বলেছিল সেটা আমি অনুভব করতে পারিনি। আমি তখন আবারও লাফিয়ে উঠে পড়ি রাস্তা থেকে। শরীরে কিন্তু এক ফোঁটাও শক্তি নেই। রাস্তা থেকে আমি উঠে আশপাশে খোঁজাখুঁজির চেষ্টা করি, কিন্তু তখনও দেখতে পারি যে রাত এখনও কাটেনি। রাতের আধার এখনও নিমজ্জিত হয়ে আছে গভীর অন্ধকারে। তখনই আমার সাইকেলটা খোঁজার চেষ্টা করি, আর সাইকেলটা আমি ধীর গতিতে খুঁজতে খুঁজতে দেখতে পারি ক্ষেতের এক পাশে এক কোণে পড়ে আছে এবং সেখানে কোনো ফসলাবাদি নেই এবং কোনো রকমের যে আমার চেনা পরিচিত কোনো গাছালি যেটা আমি সাধারণভাবে দেখে থাকতাম আর কি, সেটা আর নেই। এখানে যে কয়টা গাছপালা আমি দেখেছি সেই কয়টা গাছপালা কিন্তু একটাও আমার চেনার মতো না, সবগুলো অচেনা গাছপালা। তো এই ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর জায়গার সম্মুখীন হয়ে আমি যে টিকেছিলাম সেটাই তো অনেক বেশি ছিল। আর এদিকে আমি দেখতে পারি আমার সাইকেলটা ধরে অন্য কেউ একজন টান শুরু করেছে। মনে হচ্ছে কোনো এক মানব আকৃতির বিশেষ কেউ সে আমার সাইকেলটা নিয়ে যাওয়ার জন্য প্রাণগত চেষ্টা করছে, কিন্তু সাইকেলটা সে নাড়াতে অসক্ষম। আস্তে আস্তে করে সাইকেলটাকে সে নিচের দিকে টানছে। মনের ভিতরে এক প্রকার জোর নিয়ে একটা দৌড় দিই সাইকেলের দিকে। যেহেতু তখন আমি এক যুবক বয়সী ছিলাম, তো যুবক থাকাতে শরীরের শক্তি কিন্তু পুরোটা একদম নিঃশেষ কিন্তু হয়ে যায়নি।
তো আমি সাইকেলের নিকট যাই। সাইকেলের নিকট গিয়ে যখন আমি সাইকেলটাকে হাত ধরি, সাইকেলের মধ্যে যখন আমি হাত রাখি সাইকেলটা তোলার জন্য, তখনই এক অদ্ভুত প্রকার শক খেলাম আমি আমার সারা শরীরে। এক শক খেয়ে আমি পেছনে ছিটকে পড়ে যাই এবং তখনই দেখতে পারি যে আমার সামনে উদয় হয়েছে এক কালো মানব পিশাচ, যেটা আমার সাইকেল ধরে টানছিল এতক্ষণ। দেখতে পেরে বেশ অবাক চিত্তরে চিৎকার দেওয়ার চেষ্টা করি, কিন্তু চিৎকার যে আর গলাতে নেই, কথা বলার শক্তিটাও আর গলাতে নেই। তখনই আমি দেখতে পারি সে আমার সাইকেল ক্রমাগত টেনে নিয়ে হিঁচড়ে নিয়ে যাচ্ছেই জঙ্গলের দিকে। আমি তখন তার পেছন পেছন ধাওয়া করি আস্তে আস্তে করে। আমার শরীরে যদি এক প্রকার শক্তিও থাকতো তাহলে কিন্তু সাইকেলটাকে আমি টান দিয়ে রেখে দিতে পারতাম। কেননা এই রাতের গভীরে আমি আমার সাইকেল ছাড়া যে পুরোটা অসহায় সেটাও কিন্তু আমার মাথায় ছিল। সাইকেল আমার যে করেই হোক নিতে হবে, মনের ভেতরে এক প্রকার জেদ বাঁধলাম এবং ওই যে কালো আকৃতির মানব আকৃতির পিশাচটা সেটার পিছনে আমি ছুটার চেষ্টা করি। হাঁটতে হাঁটতে মানব আকৃতির পিশাচটার আমি প্রায় ধরি এমন একটা অবস্থা, কিন্তু সাইকেলে যে আমি আবার হাত দেবো সেটার কিন্তু আমি কোনো রকম শক্তিও খুঁজে পাচ্ছি না যে সাইকেলটাকে আমি হাত দিয়ে তার কাছ থেকে নিয়ে চলে আসি। কেননা প্রথমবার সাইকেলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে যে শক খেলাম, সেই শোকে আমার শরীরটা আরও দুর্বল এবং আরও নিস্তেজ হয়ে পড়ে। তো সেটা মনে হওয়াতে সাইকেল আর হাত দিইনি। আমি দেখতে লাগি যে সাইকেলটা নিয়ে সে কোথায় যাচ্ছে। দেখতে দেখতে বেশ দূরে চলে যাচ্ছে সে। আমিও প্রায় হাঁটার ক্রমাগত জোর বাড়িয়ে দিচ্ছি, সেও আমার সঙ্গে সঙ্গে হাঁটার জোর বাড়িয়ে দিচ্ছে। অনেক দূর থেকে দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্সের যে সেই লাইটটুকু, যেটার লাল বর্ণের আলো ছিল এবং একটু একটু ঘোলাটে ছিল, সেই আলোটা আবারও ভেসে আসছে আমার চোখের দিকে। দেখতে পেরে আর অচেনার বাকি রইল না, চিনে গেলাম যে এটা সেই লাশবাহী গাড়ি অ্যাম্বুলেন্স, যেটা কিনা আমি আগেও দেখেছিলাম আজকে রাতেই। তো দেখার পর আগের কথাগুলো মনে হয়ে পড়ে আর ঠিক তখনই আরও ভয় জন্মায়। ভাবলাম যে এখন আমি কি করব, সাইকেলও আমার হাতে নেই, বাড়িও আমি চিনি না, এই অচেনা রাস্তায় অচেনা রাজ্যে এসে আমি এখন কি করব। তখনই আমি দেখতে পারি যে ওই অ্যাম্বুলেন্সের পাশে অনেক অনেক মানুষের সমাগম হয়েছে। যেই মানুষগুলোকে আমি দেখেছিলাম ওখানে, যেখানে ভোগ ছিল অনেক, সেই ভোগগুলোর যে খাচ্ছিল যারা মানুষগুলো, এগুলো মানুষ নয়, এগুলো পিশাচ অবয়ব, সেই অবয়বগুলোই এখানে উপস্থিত রয়েছে। তাদের পরনে বেশ কালো কাপড় এবং চুলগুলো উস্কো লম্বা লম্বা। দেখতে পেরে আমি আবারও চিনলাম এবং এদিকে আর যাওয়ার জন্য আমি রওনা দিই না, আমি ওখানেই বসে পড়ি যেখানে আমি দাঁড়িয়েছিলাম। আর তখন দেখতে পাই আমার সাইকেলটা ক্রমাগত নিয়ে যেতে যেতে অ্যাম্বুলেন্সের নিকট নিয়ে চলে গেছে ওই কালো আকৃতির পিশাচটি। তখন আমি আস্তে আস্তে করে হাঁটছিলাম সাইকেলটাকে নিয়ে আসার জন্য, কেননা তখন আমি দূর থেকে দেখছিলাম যে ওখানে আর কোনো রকমের উপস্থিতি, কোনো পিশাচ বা কোনো অবয়ব আর নেই। ভাবলাম হয়তো তারা অন্য কোথাও চলে গিয়েছে বা ঘুমাতে গিয়েছে। সাইকেলের নিকট যাই। সাইকেলের নিকট যাওয়ার সময় আমি শুনতে পাই অ্যাম্বুলেন্সের ভেতর থেকে এক ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। সেই কান্নাটার সঙ্গে ভেসে আসছে সে এক মৃত ছায়া এবং এক অদ্ভুত দুঃখময়ী এক দুর্দশার স্মরণ আমার কানে ভেসে আসে। তখন আমি কান্নাটা শুনতে পেরে আর দাঁড়িয়ে থাকতে পারি না। আমি তখন অ্যাম্বুলেন্সের নিকট চলে যাই। অ্যাম্বুলেন্সের নিকট গিয়ে আমি খোঁজাখুঁজির চেষ্টা করি মেয়েটা কোথা থেকে কান্না করছে এবং এই মেয়েটা কে। ছোট্ট একটি বাচ্চা মেয়ের কণ্ঠের আওয়াজ। এই মেয়েটা এভাবে কান্না করাটা তো এখানে ঠিক নয়। তখন আমি খোঁজাখুঁজির চেষ্টা করছি,
কিন্তু শরীরে কিন্তু আমার এক ফোঁটাও শক্তি পাচ্ছিলাম না। যতটুকু শক্তি ছিল ততটুকু শক্তি দিয়েই কিন্তু আমি খোঁজাখুঁজির চেষ্টা করছি। খুঁজতে খুঁজতে কিছুই পাই না। অ্যাম্বুলেন্সটা তালাবদ্ধ এবং আশপাশে লাল লাল লাইটের হালকা হালকা ফিসফিসানি আলোতে আমি খোঁজাখুঁজির চেষ্টা করি, কিন্তু পাইনি। এবং শুনতে পাই অ্যাম্বুলেন্সের ভেতর থেকেই এই কান্নাটির আওয়াজ ভেসে আসছে। অ্যাম্বুলেন্সের কাঁচগুলো জানালাগুলো লাগানো সত্ত্বে আওয়াজটা একটু কম জোরে ভেসে আসছে এবং আমি ওখান থেকে চলে আসার চেষ্টা করি, কিন্তু আমি বুঝতে পারি যে এখানে কোনো কিছুই ভালো না। এখানে যা ঘটছে, যা ঘটেছে সব কিছুই খারাপ এবং সব কিছুই এক মারাত্মক পরিস্থিতি ঘটেছে, আমি এটা বুঝতে পারি। এবং বুঝতে পেরে এখানে যা কিছুই হোক আমি এটা আর পাত্তা দিইনি। আমি আমার সাইকেলটা হাতে নেই, কিন্তু তখনকার আর আগের মতো আর শক করেনি। তখন স্বাভাবিক ছিল সাইকেল হাতে নিয়ে পেডেলটা আবারও পাড়া দিতে লাগলাম। তখনই শুনতে পারি সেই ছোটো বাচ্চাটির কান্নার আওয়াজ আরও বিকট শব্দে আমার কানে এসে পৌঁছাচ্ছে। তখন মনে হচ্ছে জানালা একটা খোলা, আর কিছু দূর এসে আমি দেখতে পারি সেই ভয়ঙ্কর হাত, যেটা এক মহিলার হাত ছিল, রক্ত ছুঁই ছুঁই করে পড়ছে। অ্যাম্বুলেন্সের সেই লাল লাল একটু আলোতে দেখা যাচ্ছে তার হাত থেকে কিছু একটা পড়ছে পানির মতো, তবে এটা রক্ত, আমি এটা বুঝতে পারি। আর এটা দেখার পর আমার গাটা আবারও শিউরে ওঠে, গায়ে কাঁটা দিয়ে উঠলো সেই মহিলাটির হাত আবারও দেখার পর। তখন সাইকেল নিয়ে আর এক মুহূর্তও দাঁড়ানো নয়, আমি আস্তে আস্তে করে পেডেল পারতে পারতে এগোচ্ছিলাম। ঠিক তখনই দেখতে পারি অ্যাম্বুলেন্সটা আবারও স্টার্ট নিয়েছে। অ্যাম্বুলেন্সটা স্টার্ট নিতে নিতে সে আমার পিছন পিছন ধাওয়া করা শুরু করে দিয়েছে। তার এই ধাওয়াতে আমার পুরো শরীরটা শিউরে উঠে এবং এতটাই আমি ঘাবড়ে গিয়েছি যে তখন আমি সাইকেল থেকেই পড়ে যাই মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি দেখতে পারি অ্যাম্বুলেন্সটাও দাঁড়িয়ে গিয়েছে আমার পেছনে। আর সেখানে দেখা যাচ্ছে এক অদ্ভুতময়ী এক কঙ্কালাকৃতির পিশাচের মতো এক অবয়ব, যেটি আমার সামনে এসে দাঁড়িয়ে অদ্ভুত কণ্ঠস্বরে সে আমাকে কী যেন বলল ফিস করে, কিন্তু তার কথা বুঝতে না পারায় আমি ওখানেই হা করে তাকিয়ে এবং সে রাগান্বিত হলো, এটা আমার কাছে মনে হলো। সে যে রাগান্বিত হয়ে সে আবারও অ্যাম্বুলেন্সের ভিতর প্রবেশ করে এবং ওখানে অ্যাম্বুলেন্সটাকে নিয়ে সে রওনা করে অন্যদিকে যখন সে চলে যায়, তারপরে কিন্তু সে আর এদিকে আসেনি। তখনই আমার মনের ভেতরে একটি শান্তির প্রশ্বাস চলে আসে এবং মনের জোর নিয়ে আমি সাইকেল চালাতে শুরু করি। কিন্তু সাইকেল চালিয়ে আমি যাবই কত দূর? খানিকক্ষণ এগিয়ে আমি যেখানে ভোগগুলো দেখেছিলাম সেই পর্যন্ত এগিয়ে আমি মাটিতে পড়ে যাই সাইকেলটা নিয়ে। মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পারি ওখানে এক অদ্ভুতময়ী এক লোকের সৃষ্টি হয়েছে, যে লোক দেখতে খুব বয়স্ক ছিল এবং তার পুরো লেবাসটাই ছিল এক ভালো মানুষের মতো। সে এসে বলছে, এই ছেলে, তুমি এখানে কেন এসেছো? আর এখানে তোমাকে কে আসতে বলেছে? তখন আমি বললাম যে আগে চাচা, আমি তো এখানে আসিনি, তবে আমাকে কেউ নিয়ে এসেছে। আমি বাড়ি যাচ্ছিলাম, কিন্তু আমি এখানে আসিনি। আমাকে আপনারা ছেড়ে দিন, আমাকে আপনি বাঁচান। কণ্ঠস্বর খুব মৃদু করে আমি বললাম, কিন্তু লোকটা আমার দিকে হা করে তাকিয়েই রইল। সে আর কোন রকমের কথা আমাকে বলছে না, কোনো উত্তর আমাকে দিচ্ছে না। আবারও মৃদু কণ্ঠে আবারও তার কাছে আমি সাহায্য চাইলাম। তখন সে বলে যে, শুনো, তুমি এখান থেকে চলে যাও, আর এখানের রহস্যটা তোমার হয়তো অজানা। তুমি সেই জঙ্গলের মধ্যে ওই কালো পিশাচটার উপরে হাত দিয়েছ হয়তো। এখানে এক কালো পিশাচ বাস করে। এখানে অনেক জিনও বসবাস করে, যেই জিনগুলোর উপর যদি কোনো মানুষ অত্যাচার করে বা কোনো মানুষ যদি তাদের উপর টর্চার করে থাকে, তাহলে তাদেরকে নিয়ে চলে আসে আমাদের
এইখানে। এটা আমাদের এক অদ্ভুতময়ী এক রাস্তা, যেখানে আমরা বসবাস করি, এখানে আমরা বিচরণ করে থাকি। আর এই রাস্তার খবর কোনো মানব জানে না। এটা একটা অদৃশ্য রাস্তা, যেই রাস্তার মধ্যে আমরা বসবাস করি। এটা কোনো সময় এক জায়গায় থাকে, আবার কোনো সময় আরেক জায়গায় চলে যায়। তখন আমি মৃদু কণ্ঠে আবার বললাম, এখন আমি যাব কী করে? আপনি আমাকে প্লিজ আমার বাড়িতে পৌঁছে দিন। তখনই এই লোকটা আমাকে বলল যে, তুমি তোমার সাইকেলটা নিয়ে পিছনের দিকে সাইকেল চালাতে শুরু করো। এক পর্যায়ে চোখ বন্ধ করে চালাতে হবে খানিকক্ষণ। যাও। লোকটার কথা শুনে আমি আর এক মুহূর্ত দেরি করিনি। সাইকেলটা ঘুরিয়েই আমি খুব জোর গতিতে আমি সাইকেল চালানো শুরু করি, মনে এক প্রকার সাহস নিয়ে, চোখ বন্ধ করে। যদিও মাটির রাস্তা ছিল, অনেক জায়গাতে অনেক সাইকেল হোঁচট খেয়েছে। হোঁচট খাওয়ার এক পর্যায়ে আমি দেখতে পারি আমি এসে পড়ে গিয়েছি এক নর্দমায়। সেই নর্দমা, যেই নর্দমা আমাদের বাড়ির পাশেই ছিল, এবং সেই নর্দমার মধ্যে আমি পড়ে যেয়ে আমি আর কিছুই দেখতে পারি না। ওখানে অনেক পানি ছিল এবং অনেক ময়লা ছিল। সেই ময়লাতে আমি পড়ে যাই। আমি ওখান থেকে ঝাপটা দিয়ে ওঠার চেষ্টা করি এবং উঠে দেখতে পারি এখন আমি সব কিছু চিনতে পারছি। আমার কাছে এখন সব কিছু চেনা চেনা লাগছে, এবং এগুলো আমার বাড়ির আশপাশের অবস্থান, এবং এটা আমার গ্রাম। আমি এটা চিনতে পারি। চিনতে পেরে মনে এক প্রকার শান্তি আসলো। তখন ওখানেই আমি শুয়ে পড়ি রাস্তায় শুয়ে পড়ার পর আমি আমি একবারে ঘুমিয়ে পড়ি, এবং ঘুমানোর পর সকালবেলা এখান দিয়ে ফজরের নামাজ পড়তে যাওয়া অনেক লোকজন যাওয়া আসা করে। তখন আমাকে দেখতে পারে অনেক মানুষই, দেখতে পেরে আমার ঘুম ভাঙানোর চেষ্টা করে, কিন্তু আমার ঘুম আর ভাঙেনি। প্রায় 3 দিনের উপরে আমি ঘুমিয়েছিলাম। আমাকে অনেক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছে, অনেক ভালো ভালো হুজুর, ইমাম সাহেব আর অনেক রকমের তান্ত্রিকের কাছেও আমাকে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা এবং অন্যান্য চিকিৎসা, যত প্রকার চিকিৎসা থাকে আর কি, সব করা হয়েছে, কিন্তু আমার জ্ঞান তারা ফেরাতে পারেনি 3 দিনের ভিতরে। 3 দিন পর আমার জ্ঞানটা ফিরেছে। জ্ঞান ফেরার পর আমার পরিবারের মুখে হাসিতে পঞ্চমুখ হয়ে গেল। আশপাশের মানুষরাও আমাকে দেখতে এসেছে, অনেক দূর দূরান্ত থেকেও মানুষজন আমাকে দেখতে এসেছে। তখন আমাকে সবাই বলল যে কী ঘটেছে আমার সঙ্গে। তখন তাদেরকে আমি ঘটনাটা খুলে বললাম। আমার ঘটনা শোনার পর সবাই এক ভয়ের আতঙ্কে শিউরে ওঠে। এরপর থেকে সবাই মানা করে যে এই রাস্তা দিয়ে মানুষজন কম আসা যাওয়ার জন্য রাত্রিবেলা। আর এই রাস্তাটাকে এখন আড়ার পার হিসেবে আমরা চিনে থাকি, যেই আড়ার পাড়ের রাস্তা দিয়ে এখন কোনো রকমের বসত বাড়িও কিন্তু নেই। আর সেটা ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া এক বিরল ঘটনা। আমাদের গ্রামের মধ্যে অনেক মানুষের সঙ্গেই অনেক রকমের ঘটনা ঘটেছে, এবং আমাদের এই গ্রামটাতে অনেক আগে থেকেই নাকি ভুতুড়ে ঘটনাগুলো ঘটে থাকতো। অনেক মানুষের সঙ্গেই অনেক মানুষের মৃত্যু হয়েছে, অনেক মানুষের অনেক সমস্যাই হয়েছে। তো আমার এই ঘটনাটি অনেকেই জানে এবং অনেকেই শুনেছে, অনেকেই ভয় পেয়েছে, অনেকেই এই রাস্তা দিয়ে আর যাওয়া আসা করে না। আমি আপনাদের যে ভীতিকথা ইউটিউব চ্যানেল, মোহাম্মদ ইমন ভাই, আপনাদের এই চ্যানেলের আমি অনেক বড় একজন শ্রোতা। আমার এই ভয়ের ঘটনাগুলো শুনতে অনেক ভালো লাগে। ভালো লাগতো না যদি আমার সঙ্গে ঘটনাগুলো না ঘটতো। ঘটনা ঘটেছে বিদায় আমার আপনার ঘটনা খুব ভালো লাগে, এবং আপনার সঙ্গে আমি থাকি, প্রতিদিনই আপনার ঘটনা শুনি। আর ভাবলাম যে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কেন পড়ে থাকবে, আপনার মাঝে আমি শেয়ার করি। আপনি আপনার শ্রোতাবৃন্দের মাঝে শেয়ার করুন ঘটনাটি কেমন লাগলো। অবশ্যই কমেন্ট করবেন লিসেনার্স, ইমন ভাইয়ের লিসেনার্স যারা যারা আছেন সবাই কমেন্ট করুন এবং আমার ঘটনাটির মন্তব্য করুন। আশা করি ঘটনাটি আপনাদের অনেক শিহরিত করেছে। এটি একটি ভয়ঙ্কর ঘটনা, যেই ঘটনা মনে হলে আমার এখনও আমার চোখ বেয়ে অশ্রু পড়ে। লিসেনার্স, এই ছিল ঘটনা। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের ইমেল স্টোরি, যেটি অত্যন্ত ভয়ঙ্কর এবং লোমহর্ষক ঘটনা। এটি একটি লাশবাহী গাড়ির ঘটনা। আমরা জানি যে লাশবাহী গাড়ির ঘটনা অনেক ভয়ঙ্কর হয়ে থাকে, এবং
এই ঘটনাগুলো যার সঙ্গে ঘটে সেই কিন্তু উপলব্ধি করতে পারে এই ঘটনাটির ভয়াবহতা সম্পর্কে, এটা কতটুকু হতে পারে। তো লিসেনার্স, আমাদের প্রথম ঘটনা এই পর্যন্ত আমরা শেষ করছি। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। আশা করি দ্বিতীয় ঘটনা আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং সেই সাথে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ঘটনা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই বলুন এবং আপনারা কে কোন জেলা থেকে ঘটনা আমাদের শুনছেন। আশা করি আপনারা আমাদের অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই বন্ধুরা, অনেক বোনেরা আমাদের ঘটনা শুনেন এবং ঘটনা কেমন হয় সেটা আপনারা বলেন না। আপনারা কোন জেলা থেকে শুনছেন সেটা বলেন না। অবশ্যই আপনারা কোন জেলা থেকে আমাদের সঙ্গে আছেন এবং কোন জেলা থেকে শুনছেন অবশ্যই কমেন্টে বলুন। তো লিসেনার্স, ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন আমাদের একজন ভাই। তো উনি ওনার দাদুর মুখ থেকে এই ঘটনাটি শুনেছেন। ঘটনাটি ঘটেছে ওনার দাদুর সঙ্গেই। তো চলুন ওনার ভাষ্যমতে আমরা ঘটনা বলার চেষ্টা করি এবং ঘটনাটি আশা করি শতভাগ শিহরণ জাগানোর মতো। ঘটনাটি যখন ঘটে এটি খুব পুরনো একটি ঘটনা এবং সেই ঘটনাটি ওনার দাদুর সঙ্গে ঘটেছে। আর এই ঘটনাটির সময়কাল ছিল 1985 সালের আগের দিকে। এটি বাংলাদেশ স্বাধীন হওয়ার 10-12 বছর পরে এই ঘটনা ঘটেছে ওনার মতে। উনি একদিন ঘাটে যাচ্ছিলেন। ঘাটে যখন গেলেন তখন দেখতে পেলেন যে ঘাটের মধ্যে একটি ডেক ভেসে উঠেছে। ডেক, যেটাকে আমরা স্বাভাবিকভাবে বলে থাকি যে রান্না করার হাঁড়ি পাতিল অথবা বড় ডেক, যেগুলো হতে পারে বিয়ে বাড়িতে রান্না করা হয়, যেগুলো আর কি আমরা অনেকেই চিনে থাকি। এগুলো ডেস্কিও বলে অনেক মানুষই, গ্রাম্য ভাষায় অনেক মানুষই অনেক কিছু বলে থাকে। তো এগুলো একটা ডেক ভেসে উঠেছে। তো আমরা অনেকে আরও জানি যে প্রাচীনকালের মানুষেরা পুকুর থেকে এরকম ডেক, হাঁড়ি পাতিল পেয়ে থাকতো, সেগুলো জীবিত অবস্থায় থাকতো। এগুলো এক প্রজাতির প্রাণী, যেগুলো সৃষ্ট একটি জীব এবং সেইগুলো ভয়ঙ্কর রূপ নিয়ে থাকে। তো ওনার দাদু দেখতে পারেন ওনার দিঘিতে একটি ডেক ভেসে উঠেছে। ডেকটা দেখার পর উনি অনেক আশ্চর্য হলেন। ডেকটাতে তিনি দেখতে পারলেন অনেক শেওলা জমে আছে এবং অনেক রকমের গন্ধযুক্তওয়ালা হাড় মাংস ডেকের ভিতরে রয়েছে। তিনি সেগুলো দেখতে পেরে বেশ ভয় পেলেন এবং তিনি ওখান থেকে দৌড় দিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে এসে ওনার স্বামীকে খবর দিলেন যে বাড়ির সামনের দিঘিতে এরকম এরকম ঘটনা। ওনার স্বামীকে যখন বাড়ি থেকে বের করে দিঘিতে নিয়ে আসলেন, ওনার স্বামী তখন দিঘিতে নামলেন। দিঘিতে যেহেতু কম পানি ছিল, ওনার স্বামী দিঘিটা পুরোটা আউড়ে দিলেন, মানে একবারে ঘোরাঘুরি করে ফেললেন দিঘিতে, কিন্তু কোনো প্রকার ডেক তিনি খুঁজে পাননি। উনি তখন দাঁড়িয়েছিলেন দিঘিতে আর দাদু দাঁড়িয়েছিলেন দিঘির উপরে। দিঘির উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখাচ্ছিলেন যে এখানে ছিল, ওখানে ছিল, আর তিনি খুঁজছিলেন। ঠিক তখনই দাদু দেখতে পারেন দাদার পেছনে সেই ডেক আবারও উদয় হয়েছে। এবার সেই ডেকের মধ্যে থেকে 2 হাত কালো কুচকুচে বেরিয়ে এসেছে এবং সেই হাতগুলো পানিতে ঝলমল ঝলমলভাবে এক অদ্ভুত রকমের অ্যানিমেশন নিচ্ছে। দাদু তখন বেশ ভয় পায় এবং চিৎকার দিয়ে যে ওনার স্বামীকে বলবেন যে তুমি এখান থেকে উঠে চলে আসো, তিনি সেই শক্তিটুকু তিনি পাচ্ছিলেন না। তিনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই তিনি হাঁ করে কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু বলতে পারছেন না। ঠিক তখনই দাদা তিনি বলছেন যে কি হয়েছে তোমার, কথা বলছো না যে। তখন আবারও দাদু চেষ্টা করেন বলার জন্য, কিন্তু কোনো লাভ হচ্ছে না, তিনি কথা বলতে পারছেন না। ঠিক দুপুরবেলা
এরকম ঘটনা ঘটছে তাদের দিঘিতে। আর সেই সময় কোনো মানুষজন কিন্তু বাড়ির আশপাশে নেই। তাদের বাড়িতে দুপুরবেলা কিন্তু অনেক নিস্তব্ধ। এখনও আমরা যেটা দেখি যে গ্রামের মধ্যে দুপুরবেলা কিন্তু মানুষজন থাকে না। তো সেই সময় তো আরও মানুষ না থাকার কথা, তো কোনো মানুষ নেই, উনি কথাও বলতে পারছেন না। আর দাদা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন যে হয়তো উনি মজা করছেন ওনার সঙ্গে। ওনারা খুব রসিক ছিলেন, আর রসিক থাকা সত্ত্বেও উনি ভাবছেন যে হয়তো মজা করছেন। তখন তিনি মজার ছলে দিঘি থেকে উঠে আসার চেষ্টা করেন। আর ঠিক তখনই দাদার পাগুলো চেপে ধরে ওই কালো কুচকুচে দুইটা হাত। চেপে ধরার সঙ্গে সঙ্গেই দাদা তিনি পানিতে পড়ে যান এবং পানিতে পড়ে চিৎকার শুরু করে দেন। আর ঠিক তখনই দাদু দৌড় দিয়ে পানিতে নামলেন এবং ওনার হাতে চেপে ধরলেন। হাতে চেপে ধরে টান শুরু করলেন, কিন্তু কোনোভাবেই ডেগের হাত থেকে দাদাকে নিয়ে আসতে পারছেন না। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দাদু তখন আর চুপ করে থাকার মতো ছিল না। তিনি তখন ওনার গলা দিয়ে তখন কথা বের হচ্ছিল, তখন তিনি চিৎকার শুরু করে দেন। চিৎকার করতে করতে হঠাৎ তিনি দেখতে পারেন অনেক মানুষজন ওনাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছে এবং ওরা সবাই এসে একই দৃশ্য দেখছে যে এই ডেগ হাতে পায়ে ধরেছে ওই যে ওনার দাদার। তো ওনার দাদা আর উঠে আসতে পারছে না এবং ওনার দাদু চিৎকার করছে, কান্নাকাটি করছে এবং মানুষজন দাঁড়িয়ে ভয় ভয় পাচ্ছে, সবাই দেখতেছে। আর আর যিনি ঘটনাটি শেয়ার করেছেন ওনার বাবাও তখন ছিলেন, আর ওনার বাবার বয়স ছিল প্রায় 17 কি 18 বছর। তখন তিনি সবটাই বুঝতেন। তো ওনার মুখ থেকেও ঘটনা অনেকটা আমাদের শোনা। তো উনি বলেছেন যে যখন ওনার বাবাকে পানিতে নিয়ে চলে যাওয়া হচ্ছিল ডেকটা, তখন উনি কয়েকটা বন্ধুবান্ধবকে নিয়ে আসেন এবং 4-5 জন ছেলে পেলে মিলে দিঘিতে নামেন। দিঘিতে নেমে যখন দাদাকে টানার চেষ্টা করে, ঠিক তখনই 4-5 জন লোক সহ ওই ডেক টান দেওয়া শুরু করে দিঘির ভেতরের দিকে। ক্রমাগতভাবে দিঘির ভেতরে সবাই চলে যাওয়ার মতো অবস্থা। তখনই দাদাকে ছেড়ে দেয় সবাই। দাদা তখন বিস্ময়কর এবং হতবাকের মতো তিনি হয়ে পড়েন। ওনাকে তখন টেনে নিয়ে যাচ্ছে ডেগ। তখন সবাই উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তখনই দিঘিতে অনেক মাছ ছিল, ওই মাছগুলো লাফালাফি শুরু করে দেয় এবং সেই সাথে দিঘির পানিতে এক ভূমিকম্প সৃষ্টি হয়ে পড়ে। যেই ভূমিকম্পনের প্রভাবে দিঘির পানি অনেকটা উপচে যাচ্ছে, আর সেই পানিগুলো আশপাশের খেতে গিয়ে পড়ছে এবং সেখান থেকে উদয় হচ্ছে অনেক অনেক মাছ, যে মাছগুলো অনেক বিশাল আকৃতির ছিল। তো এই মাছগুলো যখন উপরে এসে উপচে পড়ছে, তখন সবাই দেখতেছিল যে মাছগুলো থেকে কীরকম একটি অদ্ভুত ভয়ঙ্কর কণ্ঠে আওয়াজ বেরোচ্ছে। সেই মাছগুলো কিন্তু দাদারা পুকুরে ছাড়েননি, মাছগুলো কোথা থেকে এসেছে তারা কিন্তু এটাও জানেন না। আর তখন দেখতে পারে যে দাদাকে পানিতে তলিয়ে নিয়ে যাচ্ছে এই বিশাল আকৃতির ঢেউ। পানির ঢেউটা যখন দাদাকে তলিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা, তখন দাদাকে আর মনে হয় বাঁচানো সম্ভব না। এইটা ভেবে সবাই হাল ছেড়ে দেয়। তখন সবাই দিঘির উপরে এসে উঠে দাঁড়ায়। আর ঠিক তখনই দাদা চিৎকার দিয়ে উঠলেন পানির ভেতর থেকে। পানির ভেতরে হালকা মুখটুকু তিনি বের করলেন এবং সেই সাথে তিনি একটা চিৎকার দিলেন। সেই চিৎকারের সঙ্গে সঙ্গেই দেখতে পারলেন সবাই যে তিনি দিঘিতে ভেসে উঠেছেন। মানে মানুষ যদি পানিতে ডুবে মারা যায়, তারপর পানি থেকে ওঠার পর যে ভেসে থাকে আর কি, ঠিক সেইভাবে তিনি ভেসেছিলেন পানিতে। তখন ওনার ছেলে আরও মানুষজন একটি বড় রকমের লাঠি আর কি, যেটা মানে গ্রাম্য ভাষায় কুটা বলা হয়ে থাকে, যেটাতে আম পাড়া হয় বা অন্যান্য ফল ফলাদি পাড়া হয় সেটা আর কি। তো ওইটা নিয়ে এসে ভাবলেন যে টান দিয়ে নিয়ে আসা হোক পুকুরের পাড়ে, কিন্তু এটা ফেলে দিয়ে কোনো কাজ হচ্ছে না, ওনাকে নিয়ে আসা যাচ্ছে না। তখন সাহস করে ওখানে থাকা ওনার ভাই এবং
ওনার চাচা একজন, মানে ওনার দাদার ভাই এবং দাদার চাচা 3-4 জন মিলে দিঘিতে সাহস করে নামেন এবং গিয়ে দেখতে পারেন যে ওনার সঙ্গে এখন আর কোনো রকমের অবয়ব বা কোনো ডেগের অবস্থিত নেই এবং তিনি এখন মুক্ত আছেন, কেউ ধরে টানছে না। ওনাকে তখন জোরক্রমে দিঘির উপরে নিয়ে আসা হয়। আর ঠিক তখনই ওনাকে দিঘির উপরে শোয়ানো হয়। শুয়ে দেখতে পারে যে ওনার শ্বাস নিঃশ্বাস এখনও চলছে, উনি বেঁচে আছেন দেখে সবাই খুশি হলেন এবং ওনার পেট থেকে পানি বার করার চেষ্টা করেন সবাই এবং ওনাকে চিকিৎসা দেওয়ার জন্য অনেকে উতলা হয়ে আছেন এবং সঙ্গে পাশের গ্রাম থেকে অনেক মানুষজনও দেখতে এসেছে ওনাকে। সবার ট্রিটমেন্টে ওনার পেট থেকে সব পানিগুলো বেরিয়ে আসে। পানি বেরিয়ে আসার খানিকক্ষণ পর সবাই ওনার শরীরটা চেক দেওয়ার চেষ্টা করে। ওনার শরীর চেক দিয়ে যা যা দেখতে পারে, ওনার পায়ে আঙুলের ছাপ, হাঁটুর উপরে আঙুলের ছাপ, ওনার পিঠে আঙুলের ছাপ, পেটে আঙুলের ছাপ, ওনার পুরোটা শরীরে 3-4টা করে আঙুলের ছাপ বেশি আছে। সম্ভবত ওই ডেগের হাত, কালো কুচকুচে হাত যেটা ওনাকে টেনেছেন, যেই হাতগুলো দিয়ে টেনেছেন সেই হাতের ছাপ বলেই সবাই বুঝে থাকে। তবে আদৌ কি এই ডেগের হাতের ছাপ ছিল নাকি অন্য কিছু, এটা একটা রহস্যময় একটি ঘটনা হিসেবে থাকে ওদের কাছে। আর এই ঘটনাটি যখন ঘটে ওনাদের সঙ্গে, তখন ওনারা ছিলেন খুব গরিব এবং খুব দুর্বল একটি ফ্যামিলির, যার কারণে ওনাদের অনেক কষ্ট হয়েছিল এইটা থেকে ওঠার জন্য। মানে ওনার স্বামী যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন তার কোনো কাজকর্ম করতে পারেনি, আর তখন তাদের অনেক কষ্ট হয়েছিল, সেটা উনি বলেন। আর সেই সাথে ওনার এই ঘটনাটি ঘটার পর উনি অনেক দিন যাবৎ অসুস্থ ছিলেন, আর সেই অসুস্থতার মধ্যে দিয়ে ওনার সঙ্গে অনেক দুঃস্বপ্ন, অনেক নানান রকমের ভয়ভীতি ওনার জন্মায় ওনার ভেতরে। তো পরবর্তীতে যখন উনি সুস্থ হয়ে ওঠেন, তার পরবর্তীতে নাকি এই দিঘিটাকে মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়, যেহেতু এই দিঘিটা একটা দূষী দিঘি হয়ে পরিচিত হয়ে গিয়েছে মানুষের কাছে। মানুষজন আর ওই দিঘিতে নামেন না, গোসলও করেন না, হাত মুখ ধোন না, কাপড় চোপড়ও কেউ ধুতে আসেন না। তবে আগে এই দিঘিতে অনেক মানুষই আসতো। তারপর দিঘি ভরাট করে ফেলার পর তো আর কেউ আসে না, তো ওই দিঘিটা এভাবেই পড়ে থাকে। তো যিনি ঘটনা শেয়ার করেছেন উনি এখনও এই দিঘির যে আশপাশটা ছিল, যেটা মাটি দিয়ে এখন ভরাট, সেটা একটা জঙ্গলে পরিণত হয়েছে। এখানে বাঁশঝাড় জন্মিয়েছে, অনেক কিছু বড় বড় রেন্টি গাছ, মেহগনি গাছ, অনেক কিছু জন্মিয়েছে, উনি এটা বলেছেন। আর এই ঘটনাটি উনি সবটাই জানেন এবং ওনার বাবার মুখ থেকেও শোনা, ওনার বাবার মুখ থেকে আমিও ঘটনাটি অনেকটা শুনেছি এবং ঘটনাটি শতভাগ সত্য। লিসেনার্স, এই ছিল আজকের আমাদের ঘটনা। আজকের এই 2টি ঘটনা আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এবং অনেক অনেক শিহরিত করেছে। আমি বলতে গিয়ে আমি অনেকটা শিহরিত হয়েছি। ঘটনাগুলো আসলেই অনেক অনেক ভয়ঙ্কর ছিল। লিসেনার্স, ঘটনা আমরা আমাদের ভীতিকথা ইউটিউব চ্যানেলে প্রতিদিনই আপলোড করে থাকি। আপনাদের মাঝে আমরা এই আনন্দ দেওয়ার জন্য, এই শিহরণ জাগানোর জন্য আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাই। তার জন্য আপনাদের কাছ থেকে অনুরোধ করব যে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে কি হয়, আমরা যে ঘটনাগুলো তৈরি করি আপনাদের জন্য, আপনাদেরকে শিহরণ জাগানোর জন্য, তারপর আপনাদের এরকম আমাদের আপ্রাণ চেষ্টা দেখে আপনারা মুগ্ধ হলে আমাদের অনেক ভালো লাগে এবং আমাদের কাজ করার ইচ্ছাটা আরও শতভাগ বেড়ে যায়। এবং এই ঘটনাগুলো কালেক্ট করি আমরা আমাদের লিসেনার্স এবং আপনাদের কাছ থেকে, এবং অনেক অনেক জায়গা নিদর্শন খুঁজে বেরিয়ে আমরা এই ঘটনাগুলো কালেক্ট করে থাকি। আর আমরা শতভাগ সত্য ঘটনাগুলো আপনাদের মাঝে আমরা উপস্থাপন করে থাকি। আর ভীতিকথা মানেই সত্যের ভাণ্ডার। আমরা এখানে কোনো অন্য রকমের ঘটনা নিয়ে আসি না, আমরা যেই ঘটনাগুলো সত্য ঘটনা সেই ঘটনাগুলো আমরা নিয়ে আসি। লিসেনার্স,
আজকের মতো আপনাদের মাঝ থেকে আমি এই মুহূর্তে বিদায় নিব। আমি ইমন। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। লিসেনার্স, কালকে আবারও নিয়ে আসবো একটি ভয়ঙ্কর এপিসোড। আশা করি কালকের ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেই সঙ্গে ভীতিকতার সঙ্গেই থাকুন। লিসেনার্স, দেখা হচ্ছে কাল কোনো নতুন একটি ঘটনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।